Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আমাদের একটা কাজের জন্য দুবাই থেকে আবুধাবি এসেছিলাম, আর কাজটা বেশ তাড়াতাড়ি মিটে যাওয়ার পরে হাতে অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম যে এখানে নতুন যে হিন্দু মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবছরেই সেটা ঘুরে আসা যাক, আর সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো আজকে মানে যেদিনের ব্লগ তোমরা দেখছো এই দিন ছিল জন্মাষ্টমী, তাই আমরা আরোই ভাবলাম যে চলো আজকে মন্দির যাওয়া যাক, কারণ বেশিক্ষণ ওপেন থাকবে, নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যাবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি আবুধাবি সেন্ট্রাল বাস স্টপে। এখান থেকে আমরা বাস নিয়ে যাব, এখান থেকে 1-1.5 ঘন্টা বেশ সময় লাগে। এখান থেকে উইকেন্ডে মানে শুক্র শনি রবিবারে এই মন্দির যাওয়ার ডিরেক্ট বাস আছে, কিন্তু আমরা গেছিলাম সোমবার, তাই সোমবারে কোনো ডিরেক্ট বাস ছিল না। আমরা এখান থেকে যাব আল সাহামা বলে একটা জায়গা, যেটা 201 নম্বর, তোমরা যেরকম দেখতে পেলে এই 201 নম্বর বাস যায়। আর সেই আল সাহামা থেকে বাস চেঞ্জ করে আমাদের 223 নম্বর বাস নিতে হবে, যেটা আমাদের ডিরেক্ট মন্দির নিয়ে যাবে। তবে আমি তোমাদের আগে যেমন দেখিয়েছি দুবাইয়ে আমাদের নল কার্ড চলে, এখানে কিন্তু নল কার্ড চলে না, এখানে হাফিলাত কার্ড চলে। তো আমরা যেহেতু একদিনের জন্যই, তাই একটা ডে পাস নিয়ে নিলাম 10 দিরহাম করে প্রত্যেক জনের। আর জার্নিটাও কিন্তু বেশ সিনিক, তোমরা ঠিক যেরকম দেখতে পাচ্ছ। মিনিট 40 জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি আল সাহামা বাস স্টপে। আর এই যে বাসের চার্টটাও দিয়ে দিলাম টাইম টেবিলের, তোমরা যদি কেউ আসো ঘুরতে তাহলে কাজে লাগবে। তবে আমরা এখানে এসে দেখলাম নেক্সট যে বাসটা ধরার কথা ছিল 223 নম্বর, সেটা অনেকটাই লেট আছে, কিন্তু আবার রাত হবে এবং তারপর আমাদের দুবাই ব্যাকও করতে হবে, সেজন্য আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম, আর ট্যাক্সি নিয়ে চলে এলাম ডিরেক্ট মন্দিরে। আল সাহামা থেকে এই মন্দির 11 কিলোমিটার মতো রাস্তা, আর আমাদের ভাড়া পড়লো 26 দিরহাম মতো। মন্দিরে ঢোকার আগে এরকম একটা কিউআর কোড আছে, সেটা স্ক্যান করে এখানে যা যা ইনফরমেশন চাইছে, যেরকম কি নাম, কতজন বা কখন এন্ট্রি করছি, তার সাথে মোবাইল নাম্বার, এই সব কিছু পুট করার পরে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপি পুট করলে তবেই কিন্তু আমরা মন্দিরে ঢোকার পারমিশন পাবো। তো আমরা প্রথমে সেটাই করে নিলাম। এখন বাইরে মানে এই 5টা মতো বাজে, কিন্তু সাংঘাতিক গরম। গরমের থেকে হচ্ছে প্রচণ্ড রকমের হিউমিডিটি, আর মরুভূমির টেম্পারেচার যেরকম হবে, বালুরাশি উত্তপ্ত হয়ে গেলে যেরকম হয়, তো সাংঘাতিক গরম। তাই আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করে মন্দিরে ঢোকার। এরপরে সিকিউরিটি চেক করে আমরা এখন মন্দিরে ঢুকছি। সিকিউরিটি চেকের জায়গায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আর করিনি। আর সামনে দেখতেই পাচ্ছ তোমরা জন্মাষ্টমী লেখা আছে, জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরটা সুন্দরভাবে আলাদা করে সাজানো হয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লাগলো ঢুকে, এই যে জলটা, এটা না ভীষণ প্রয়োজন ছিল। তার সাথে পাশে ছাতাও রাখা ছিল, মানে রোদের সময় ছাতা নিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকে আমরা সেখানে ছাতাটা এগেন সাবমিট করতে পারি। তবে এখন বিকেল 5:30 মতো বাজে, তাই আর ছাতা নিলাম না। এখন চলো আমরা মন্দিরের মেন এন্ট্রান্সের দিকে এগোই। যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ শু হাউস, মানে জুতো রাখার একটা জায়গা আছে, সেখানে আমাদের জুতো রাখতে হবে। তো প্রথমেই আমরা চলে এলাম এখানে জুতো রাখতে। এরকমভাবে বড় বড় শু র্যাক করা আছে, এবং শু র্যাকের অ্যালফাবেটিক্যালি নাম্বারও করা আছে, যাতে আমরা মনে রাখতে পারি কোন অ্যালফাবেটের আন্ডারে রাখলাম এবং পরে নিতে সুবিধা হয়। এখানেও জলের ব্যবস্থা ছিল, যেটা এখানে এখন প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকার। আর এই পাশে যেরকম দেখলে তোমরা ফ্লাওয়ার শপ ছিল, যেহেতু মন্দিরে এসছি পুজো দেওয়ার ব্যাপার থাকে, তো এখান থেকে ফুল নিয়ে পুজো দেওয়া যেতে পারে। এই ওয়াপস হিন্দু টেম্পল এবছরই মানে জাস্ট 2024 ওপেন হয়েছে, তবে এর কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছিল 2019-এ। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, তোমরা জানো যে ইউএইতে রাজতন্ত্র চলে, এবং এই আবুধাবির যিনি রাজা, সেই মুসলিম রাজা এই হিন্দু মন্দির তৈরির জন্য জমি দান করেছেন। আর এই মন্দির ডিজাইনের যিনি মেন আর্কিটেক্ট ছিলেন, তিনি হলেন একজন ক্যাথলিক খ্রিস্টান, এবং পুরো প্রজেক্টটার যিনি ম্যানেজার ছিলেন বা লিড করছিলেন, তিনি হলেন একজন শিখ।
আর একজন ডিরেক্টর এই মন্দিরের, তিনি হলেন জৈন। তো তোমরা বুঝতেই পারছো যে সাংস্কৃতিক সম্প্রীতির যদি একটা প্রতীক বলা যায়, সেই প্রতীক হচ্ছে এই মন্দির। কারণ এখানকার রাজারা মনে করেন একমাত্র সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে গোটা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে শান্তি এবং সুস্থতা বজায় থাকে। আবুধাবির এই ওয়াপস হিন্দু টেম্পল ওয়েস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট হিন্দু টেম্পল এবং মিডল ইস্ট তথা মধ্যপ্রাচ্যের প্রথম ট্র্যাডিশনাল হিন্দু স্টোন মন্দির। এই মন্দিরের টোটাল 7টা চূড়া আছে, যে চূড়াগুলো এখানকার মানে ইউএইর 7টা এমিরেটসকে ডিনোট করে। এবং এর যে তোমরা আর্কিটেকচারগুলো দেখছো, মানে মন্দিরের গায়ে যে ছোট ছোট স্কাল্পচারগুলো, এগুলো মহাভারত, রামায়ণ, পুরাণ এইসবের বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন স্টোরি খোদাই করা আছে। এছাড়া ইউএইর নেটিভ যেগুলো, যেরকম ফ্যালকন বা হর্স বা ক্যামেল, এইগুলোরও স্ট্রাকচার এই মন্দিরের গায়ে খোদাই করা আছে। আর তোমরা যেমনভাবে দেখতে পাচ্ছ, মন্দিরের বাইরেটা কিন্তু পিঙ্ক কালার আর ভিতরটা হোয়াইট, কারণ এই বাইরেটা তৈরি হয়েছে পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে। আর এর পুরোটাই কোথা থেকে এসছে জানো? এর পুরোটাই এসছে আমাদের ইন্ডিয়ার রাজস্থান থেকে। এখানে দেখো এক জায়গায় সুন্দরভাবে ফুলের মাঝখানে সিঁদুর রাখা আছে, বা আবিরও হতে পারে। তো সেটা এসে সবাই ওই টিকার মতো করে লাগাচ্ছিল, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। আর হ্যাঁ, যে গল্পটা বলছিলাম, যে বাইরেটা পিঙ্ক কালারের স্যান্ডস্টোন দিয়ে তৈরি, কারণ এখানে সামারের মাঝে মাঝে অ্যাডভার্স টেম্পারেচার হয়ে যায় এবং 50 ডিগ্রি আপ টেম্পারেচার রাইজ করে। তো এই পিঙ্ক স্যান্ডস্টোনটা সেই 50 ডিগ্রি আপ টেম্পারেচারটাকে সহ্য করার ক্ষমতা রাখে, তার জন্য বাইরেটা এইভাবে পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। আর ভিতরটা তোমরা যেরকম দেখতে পেলে একটুখানি, সেটা হচ্ছে হোয়াইট কালারে, সেটা কিন্তু পুরোটাই ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও জিসিসি তথা গালফ কর্পোরেশন কাউন্সিলের পলিসি মেনে এই মন্দির কিন্তু আর্থকুয়েক রেজিস্ট্যান্ট হিসাবেও তৈরি করা হয়েছে। তো চলো তোমাদেরকে এখন পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই, তার সাথে ঘুরে দেখাই এত সুন্দর আর্কিটেকচার। আর দেখতেই পাচ্ছ সূর্য প্রায় পশ্চিমে ঢলে গেছে, আর সূর্যের রক্তিম আভায় এই মন্দিরের সৌন্দর্য যেন আরও বিকশিত হয়েছে। এখানে তোমরা যে 3টে ঝর্ণা স্ট্রিম দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি গঙ্গা, যমুনা, সরস্বতী, মানে আমাদের ইন্ডিয়ার এই 3টে নদীর উৎসকে ডিনোট করা হয়েছে, যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং চ্যানেল কেটে এইভাবে জল আনা হয়েছে, কারণ এখানে গঙ্গা আরতির প্রথাও রয়েছে। তো এখন হালকা হালকা মন্দিরের লাইটগুলোও জ্বলে গেছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছ যে মানুষের ঢল, মানে মন্দিরের পুরো ক্রাউডটা এখন এখানে, যেহেতু সন্ধ্যের গঙ্গা আরতি হবে তার জন্য। আর আরতি এখন শুরুও হয়ে গেছে। যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে দীপ নিয়ে আরতি হচ্ছে, এগুলো কিন্তু ওই আর্টিফিশিয়াল যে টুনি লাইটগুলো হয় তার প্রদীপ ছিল, অর্থাৎ একদম কিন্তু সেফ অ্যান্ড সিকিওর।
আর ওইদিকে দেখো পুচকেটাকে গোপাল সাজানো হয়েছে। আমরা এখন জানি বাচ্চাদেরকে গোপাল বা কৃষ্ণ মানে এই জন্মাষ্টমীর দিনে সাজানোটা কিন্তু এখন বেশ ট্রেন্ডি। মোস্টলি ইনস্টাগ্রাম বা ফেসবুকে তো আমরা দেখতেই পাই, এবং ওকে খুব হাসানোর চেষ্টা করছিল সবাই মিলে। তবে বাইরে এত গরম, লিটারেলি আমরা বড়রাই এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম, সেখানে ও বেচারা কি করে হাসবে বলো। এরপর আরতি এখন শেষ, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার যে মেন ক্রাউডটা ছিল সেটা এগেইন মন্দিরের দিকে সরতে শুরু করেছে। তো চলো আমরাও এবার বেরোবো, বাড়ি যাওয়ার পালা। তবে তার আগে এখানে ঢোকার সময় কিছু শপিংয়ের জায়গা দেখলাম বা ফুড কোর্ট টাইপের দেখলাম, তো সেই জায়গাগুলো একটু ঘুরে দেখি। আর লাইট জ্বলতেই কিন্তু মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আর ভিতরে মানে একদমই ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই তোমাদের ভিডিও থ্রু দেখাতে পারলাম না। তবে ভিতরে বিভিন্ন দেবদেবী যেরকম শিব পার্বতী, তারপর জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং রাধা কৃষ্ণ এসবের মূর্তি ছিল। এবার চলো সামনের শপিং কমপ্লেক্সটা একটু ঘুরে দেখি। অ্যাজ ইউজুয়াল শপিংয়ের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর তার সাথে নর্মাল শপিংয়ের জিনিসপত্রও ছিল যেগুলো আমরা টুকটাক সুপার মার্কেট বা শপিং মলে দেখতে পাই। তবে ডেফিনেটলি সেসব জায়গা থেকে এখানে দাম বেশ বেশি। এছাড়াও আমরা কোথাও পুজো দিতে গেলে যেরকম ওই হাতের যে সুতোগুলো হয় কিনে আনি, সেগুলোও ছিল। তবে মিনিমাম প্রাইস 3 to 5 দিরহাম ছিল, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নাও 70-80 টাকার কমে কোনো হাতের সুতো ছিল না। তো এটা ঘোরার পরে আমরা চলে গেলাম পাশের ফুড কোর্টটাতে। আর এখানে না আরও একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো, এই পুরো মন্দির কমপ্লেক্সে যা কিছু সব কিছুই কিন্তু ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে বানানো, মানে কোনোটাই পরিবেশের ক্ষতি করবে এমন নয়। যেরকমভাবে তোমরা এখানে চেয়ার টেবিলগুলোও দেখতে পাচ্ছ কাঠের বানানো, আর যেগুলোতে খাবার সার্ভ করছিল সেগুলো। তবে চলো তার আগে আমরা দেখি এখানে কি কি খাবার আছে। বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চিপস তো ছিলই, তার সাথে দই বড়া, ধোসা, এই সব কিছুই ছিল। তবে সব কিছুর পরেও যেটাতে আমার আর রোমিওর চোখ গেল, সত্যি কথা বলতে বেশ লোভী লাগলো, তাও আবার এই জন্মাষ্টমীর দিনে, সেটা হচ্ছে এই থালিটা। এখানে ছিল খিচুড়ি, কারি, আর তার সাথে আলুর দম এবং পুরি, পনিরের একটা তরকারি, আরও একটা ওই আইসক্রিম টাইপের যেটা দেখতে, ওটা আইসক্রিম তো একদমই ছিল না, একটা আইসক্রিম প্লাস শাওয়ার টাইপের টেস্ট জিনিস ছিল, সেটা কি আমি সত্যি জানি না। এবং এই পুরো থালিটার প্রাইস নিয়েছিল আমাদের 30 দিরহাম, ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরো 670 টাকা মতো। তবে এটা দিয়ে কিন্তু আমাদের দুজনের পুরোপুরি ডিনারই হয়ে গেল। এরপর খাওয়া দাওয়া মানে ভোগ খাওয়া কমপ্লিট করে আমরা চললাম বাড়ির দিকে, এবং বাড়ির দিকে যাওয়ার আগে এখানে আমরা অল্প করে প্রসাদও পেলাম। আর এদিকে টেম্পারেচার দেখো, এখন বাজে প্রায় সন্ধে 8টা, আর টেম্পারেচার ফিলস লাইক 47। বাড়ি এসে দেখলাম সারাদিন যেহেতু এসি অফ ছিল, তাই অবস্থাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ওখানে মানে ইন্ডিয়ার গরমে তো আমরা শুধু ঘেমে যাই, এখানকার গরমে যদি এসি অফ থাকে তাহলে আমাদের সাথে সাথে জিনিসপত্রগুলোও কিন্তু এইভাবে ঘেমে যায়। তো বুঝতেই পারছো কী লেভেলের হিউমিডিটি। তাই এখন চলো আমরা বাড়ি ফিরে জিরিয়ে নিয়ে একটু ঠান্ডা হই। তোমরা জানিও ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।